জুলাই শহীদ দিবসে সারা দেশে নানা কর্মসূচি। রংপুরে আবু সাইদের কবরে এনসিপি সহ বিভিন্ন দলের শ্রদ্ধা। কিশোরগঞ্জ নোয়াখালীতে দুই বিএনপি নেতা খুন। বাগেরহাটে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার। পাবনায় সড়কে ঝরল ৩ প্রাণ। জোয়ারের পানিতে ডুবছে ভোলার মনপুরা। পানিবন্দী হাজারো পরিবার। বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ। চট্টগ্রামে লবণ কারখানায় বিস্ফোরণে দগ্ধ 10, ভর্তি করা হয়েছে বার্ন ইউনিটে। কয়েকজনের অবস্থা গুরুতর। এবং রথের রশিতে পড়ল টান। ধামরাই সহ দেশের বিভিন্ন জায়গায় বর্ণাঢ্য আয়োজন। বসেছে গ্রামীণ মেলাও। স্বাগত স্টার বাংলায়, সঙ্গে আছি সর্দার মোহাম্মদ আরিফ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই শহীদ দিবসে রংপুরে দিনভর অনুষ্ঠিত হল নানা কর্মসূচি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শোকসভায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জানান, জুলাইয়ের চেতনায় দেশ গঠনে কাজ করছে সরকার। আর আবু সাইদের কবর জিয়ারত শেষে এনসিপির নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতির সাথে প্রতারণা করছে বিএনপি। মাহমুদ রাফিনের রিপোর্ট। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জুলাই শহীদ দিবসে দিনভর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় শোকসভা সহ নানা কর্মসূচি। অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। অনুষ্ঠানে যোগ দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে দেশ গঠনে কাজ করছে সরকার। আমরা আবু সাইদ ওয়াসিম আকরামের স্বপ্নকে বাস্তবায়ন করব, জুলাই সনদকে বাস্তবায়ন করব। আপনি যে কথাটা বললেন, এই রংপুর বঞ্চিত রংপুরকে আমরা আলোকিত করব। আলোকিত রংপুরের সাথে সাথে সারা বাংলাদেশকে আমরা উন্নয়নে আলোকিত করব। আমরা চাই শুধু বিশ্ববিদ্যালয়ের পরিসরের মধ্যেই তো দণ্ডপ্রাপ্ত আসামি না, তার বাইরেও যারা আছে তাদেরকে অতি দ্রুত, যারা তারা দেশে থাকুক অথবা বিদেশে থাকুক, তাদেরকে আইনের কাছে শপথ করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এবং আবু সাইদের পরিবারের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। দুপুরে পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। আমরা আশা করব এই 16 জুলাই শুধু জুলাই শহীদ দিবস পালন করলেই হবে না, আবু সাইদকে মুখে মুখে স্মরণ করলেই হবে না। গণভোটের যে গণরায়, সেই রায়ের আলোকে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং এদেশের যেই দুর্নীতি বৈষম্য দূর করে আমাদের নতুন বাংলাদেশ গঠন করতে হবে। এদিকে দিনভর স্থানীয় প্রশাসন, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রশক্তি সহ বিভিন্ন সংগঠন আবু সাইদের সমাধিতে শ্রদ্ধা জানান। জীবন বিলে দিয়ে কিভাবে দাঁড়ানো যায়, ফ্যাসিবাদ থেকে মুক্তি হওয়া যায়, সেটারই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী সেটাকে এবং ইসলামী ছাত্র শিবির আমরা সেটাকে মনে প্রাণে ধারণ করি এবং যুগে যুগে ইনশাল্লাহ বাংলাদেশে শত শত বছর ধরে শহীদ আবু সাইদ জীবিত থাকবে। 71 সালের যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই সামাজিক ন্যায় বিচার যদি সমাজে প্রতিষ্ঠিত হতো, তাহলে আবু সাইদকে আজকে রক্ত দিতে হতো না আমাদের। পাশাপাশি আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন তারা। মাহমুদ রাফিন, স্টার নিউজ, রংপুর। 24-এর গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের রক্তে লেখা হয়েছিল বাংলাদেশের নতুন এক অধ্যায়। অথচ তার স্মৃতি সংরক্ষণের ঘোষণা এখনও বাস্তবায়নের অপেক্ষায়। দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতেও স্মৃতিস্তম্ভ, জাদুঘর আর তরুণ নির্মাণের কাজ শুরু না হওয়ায় উঠেছে প্রশ্ন। বিস্তারিত মাহমুদ রাফিনের আরও একটি রিপোর্ট। 2024-এর 16 জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাল রংপুর। সেদিন পুলিশের গুলিতে প্রাণ হারান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। জুলাই আন্দোলনে প্রথম শহীদ হন তিনি। আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। সারা দেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। আবু সাইদের স্মৃতি সংরক্ষণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মেগা প্রকল্পের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। পরিকল্পনায় ছিল আবু সাইদ তরুণ, জাদুঘর ও স্মৃতিস্তম্ভ নির্মাণ। 2025 সালের 16 জুলাই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, কিন্তু কাজের অগ্রগতি নেই। এতে হতাশ শিক্ষার্থীরা।
যেরকম ইন্টারিম থেকেও আশ্বাস পেয়ে হতাশায় আমরা নিমজ্জিত, পাশাপাশি বর্তমান সরকারেরও তেমন কোনো উদ্যোগ দেখি না এই বিষয়ে। জুলাই বিপ্লবের আসলে অগ্রনায়ক ছিলেন তিনি, অথচ সেই শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে তার কোনো চিহ্ন নেই এবং এসব জিনিসের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। এটা আসলে বলতে পারেন একটা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ছিল। জীবন দিয়ে গেলেন, কিন্তু আমরা তাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে তার কোনো স্মৃতিস্তম্ভ আমরা এখন পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারলাম না। এটা খুবই লজ্জাজনক। এসব প্রকল্প বাস্তবায়ন না হওয়ার কারণ হিসাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতার অভাবকে দায়ী করছে সচেতন মহল। যথাসময়ে যেহেতু হয়নি, আর যেন কালক্ষেপণ না হয়, অতি দ্রুত এই তিনটি জিনিস বাস্তবায়ন দেখতে চায়। জুলাইয়ের সাথে সম্পৃক্ত যারা, তারা এবং যারা মনে করে যে আবু সাঈদের এই আত্মহতি শুধু একটি আত্মহতি নয়, পরবর্তী প্রজন্মের জন্য একটা নতুন উদ্দীপনা, নতুন সাহস। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন, আর তোরণ নির্মাণের টেন্ডারও সম্পন্ন হয়েছে। মিউজিয়ামের বাজেটটা আমরা এখনো পাই নাই, কিন্তু তোরণের যে অর্থায়ন সেটা অলরেডি একাডেমিক এবং প্রশাসনিক যে কার্যক্রম এটা সম্পূর্ণ হয়েছে এবং এটা টেন্ডার লাইফে আছে। এটা যে কাজটা পাবে, কাজটা পাইলেই আমরা ওপেন করলেই সে কাজটা শুরু করতে পারবে, এটার কোনো বাধা নেই। বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের নামে একটি আবাসিক হল নির্মাণের ঘোষণাও দিয়েছে প্রশাসন। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর। শ্রদ্ধা আর ভালোবাসায় জেলায় জেলায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। কক্সবাজারের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক বলেন, বিচার বিভাগের দুর্বলতায় 2 বছরেও শেষ হয়নি ওয়াসিম হত্যাকাণ্ডের বিচার। যে বুক তপ্ত বুলেটের সামনে অকুত ভয়, সেই বুকে কোটি বাঙালির ভালোবাসা আর বিনম্র শ্রদ্ধা। 2024-এর এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওয়াসিম সহ রাজপথে প্রাণ হারান 6 জন। তাদের রক্তে রঞ্জিত হয়েছিল যে রাজপথ, সেই পথ ধরে হেঁটে চলছে নতুন বাংলাদেশ। চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, 2 বছরে ওয়াসিম হত্যাকাণ্ডের বিচার না হওয়া বিচার বিভাগের দুর্বলতা। সরকারের কাছে সন্তান হত্যার বিচার দাবি করেন ওয়াসিমের বাবা। সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব। আপনারা যেটা বলেছেন এটা অনেকখানি সত্যি, অনেকাংশে সত্যি। তো এটা একটা বিচার বিভাগের আমাদের দুর্বলতা, অথবা আমাদের পুরো বিচার ব্যবস্থার একটা দুর্বলতা হিসেবে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। যিনি নির্দেশ দেশা উনি গুলি মারাত্মক অপরাধ, যিনি গুলি মারছে, যিনি ওনাদেরকে সহযোগিতা করছে, এরা সবাই বিচার সমানভাবে হতে হবে। শহীদ পরিবারের সদস্য ও আহতদের নিয়ে চট্টগ্রামে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন সিটি মেয়র। যে একটা বিভক্তি আমি দেখতে পাচ্ছি, জুলাই আগস্টের যে চেতনা, সে চেতনা থেকে অনেক দূর সরে এসেছে তারা, এবং বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কাজে তারা ব্যস্ত হয়ে গেছে। তো কাজে ওই জুলাই আগস্টের চেতনা ধারণ যতক্ষণ না করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত যারা শহীদ হয়েছে তাদের আত্মা কিন্তু শান্তি পাবে না। খুলনা ও বরিশালে জুলাই শহীদদের শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা। এ সময় জুলাই চেতনা ধরে রাখার আহ্বান জানান সবাই। এছাড়া মেহেরপুর, জয়পুরহাট, লক্ষ্মীপুর, মাগুরা, নেত্রকোনা সহ জেলায় জেলায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। কিশোরগঞ্জের মিঠামাইনে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তর হামলায় নিহত হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি। এই ঘটনায় সন্দেহভাজন 3 জনকে আটক করা হয়েছে। এদিকে নোয়াখালীর কবিরহাটে ছুরিকাঘাতে নিহত হয়েছেন আরেক বিএনপি নেতা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর নিজ বাড়ির সামনে হামলার শিকার হন বুধবার রাতে। তাকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের কোপে আহত হন বিএনপি কর্মী হাদিস মিয়া। হামলার পর 2 জনকে নেওয়া হয় সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাকে মৃত অবস্থায় পাই এবং তাকে মর্গে প্রেরণ করি, এবং জখমি হাদিস মিয়া বয়স 38 বছর, পিতা মোহাম্মদ আলী, তাকেও গুরুতর অবস্থায় পাই এবং তাকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক জাহাঙ্গীরের হত্যাকাণ্ডের পিছনে কারা। তবে একটা কথা আমি বলতে চাই আপনাকে, যত রাষ্ট্রপতি বলেন, ভগ্নিপতি বলেন, অমুক তমুক যাই বলেন, জাহাঙ্গীরের মতো একটা ছেলে মিঠামইনে আর জন্মগ্রহণ করবে বলে আমার মনে হয় না। তার মতো একটা সাহসী ছেলে।
এরই মধ্যে অভিযুক্ত ৩ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সুপার জানালেন যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের হাতে চাপাতি ছিল এবং চাপাতি দিয়ে আক্রমণটা করেছে। আমরা সাথে সাথে একজনকে অ্যারেস্ট করি। পরবর্তীতে আমরা আরো 2 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হই রাতেই। এদিকে নোয়াখালীর কবিরহাটে মাদক সেবনের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এক বিএনপি নেতাকে। ঘটনায় অভিযুক্ত 2 যুবককে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। নিহত শহীদ ছিলেন ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক। হাসিবুর রহমান, স্টার নিউজ। বাগেরহাটের নিজ ঘর থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তাদের পাশে একটি চিরকুট পাওয়া যায়। পুলিশে জানায় সকালে শরণখোলার রাজৌর এলাকার ঘরের মধ্যে কবির হোসেন ও তার স্ত্রী হালিমা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। হালিমার গলায় আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ। চিরকুটে দুজনের স্বেচ্ছায় মৃত্যুর কথা উল্লেখ ছিল। পারিবারিক কলহের জেরে এই ঘটনা হতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব আর সাইবার অপরাধ এখন পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন আইজিপি আলী হোসেন ফকির। সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সাব ইন্সপেক্টর 2025 ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় আইজিপি বলেন, সেবা নিতে এসে কোনো মানুষ যেন হেনস্থার শিকার না হয় তা নিশ্চিত করা হবে। সততা, দক্ষতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য নবীন সাব ইন্সপেক্টরদের আহ্বান জানান তিনি। সমাপনী কুচকাওয়াজে 19 নারীসহ অংশ নেন 500 জন প্রশিক্ষণার্থী। সাইবার ক্রাইম মোকাবেলায় প্রযুক্তিগত দক্ষতার কোনো বিকল্প নয়। সাইবার অপরাধ, ফিশিং, অনলাইন জুয়া, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর মতো অপরাধ আজ আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। এই সকল চ্যালেঞ্জ মোকাবেলায় তোমাদের সবসময় নতুন প্রযুক্তির বিষয়ে আপডেট থাকতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল ফরেন্সিকের মতো আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে। নাতনির লাশ নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ হারালেন নানা নানি। পাবনায় বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তারা। এই ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকও নিহত হয়েছেন। নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এই ছবিই বলে দেয় দুর্ঘটনার ভয়াবহতা কতটা। সংঘর্ষের পর দুমড়ে মুচড়ে গেছে অ্যাম্বুলেন্স, ক্ষতিগ্রস্ত বাসও। নাতনির লাশ নিয়ে ফেরার পথে প্রাণ হারিয়েছেন নানা নাতিসহ 3 জন। রাজশাহী মেডিকেল থেকে কেয়া খাতুনের মরদেহ নিয়ে পাবনায় ফিরছিলেন স্বজনরা। পথে আতাইকুলার সরাডাঙ্গি এলাকায় বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান নানি বুলু খাতুন ও অ্যাম্বুলেন্স চালক রাজ শেখ। আহত হন অন্তত 4 জন। পরে মারা যান নানা সলিম। 100-120 সবসময় এদের স্পিড থাকে। তাহলে এর কারণে কিন্তু আমার এই ভাইয়ের পরিবার সদ্য ভাই সহ ভাইয়ের মেয়েটাও আশঙ্কাজনক। এই অমানবিক ঘটনার জন্য মূল দায়ী বাস মালিক এবং বাসের স্টাফ, বাসের ড্রাইভাররা। দুর্ঘটনায় নিহত দম্পতির বাড়ি সাথিয়ার মাহমুদপুর গ্রামে। আর অ্যাম্বুলেন্স চালক পাবনা শহরে উত্তর শালগাড়ি এলাকার বাসিন্দা। মহাসড়ক সুশৃঙ্খল রাখার জন্য আমরা মালিক সমিতিদের সাথে আমরা বারবার মিটিং করছি এবং কমিউনিটি পুলিশদের সাথে নিয়ে আমাদের আলোচনা চলছে। এগুলো আমরা যাতে কোনো মহাসড়ক সুরক্ষিত থাকে, কোনো 3 হুইলারগুলো না থাকে, সেভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে হবিগঞ্জের নবীগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে 1 জন নিহত ও অন্তত 10 জন আহত হয়েছে। হিমাতুল জান্নাত, স্টার নিউজ। নেত্রকোনায় আর্জেন্টিনার সমর্থকদের বিজয় উল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্বজনরা জানায়, গতরাতে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে শহরের কেন্দ্র শহীদ মিনার এলাকায় যান কলেজ ছাত্র দীপ্ত। খেলায় আর্জেন্টিনা জয়ী হলে সমর্থকরা আনন্দ উল্লাস শুরু করেন। সেই মুহূর্তের ভিডিও ধারণ করতে একটি ভবনের ছাদে ওঠে দীপ্ত। এক পর্যায়ে পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হন তিনি। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে 4 শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী বদরুল আমিন চৌধুরী। বদরুল, আপনাকে দেখতে পাচ্ছি আপনি হাসপাতালের সামনে আছেন। একসঙ্গে এত শিশুর মৃত্যু কিভাবে হলো সেই তথ্যটি জানাবেন। একই সঙ্গে এই মরদেহগুলো মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা জানাবেন আমাদের। আপনি যেমনটি বলছেন যে একটি হৃদয় বিদারক ঘটনা কিন্তু আজকে দুপুরে ঘটে গেছে, অর্থাৎ নরসিংদীর রায়পুরার চান্দেরকান্দি বরকান্দা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে এবং সেখানকার স্থানীয় একটি মাদ্রাসা রয়েছে যেটি গাউসিয়া নূরে মদিনা মাদ্রাসা বলে, তার শিক্ষার্থী তারা ছিলেন এবং তাদের প্রত্যেকের বয়স কিন্তু 8 থেকে 13 বছরের মধ্যে, অর্থাৎ একেবারে শিশু তারা আমরা যতটুকু জানতে পেরেছি যে মাদ্রাসার যে দুপুরের বিরতি থাকে তার ওই সময় 6 জন সহপাঠী তারা কিন্তু পার্শ্ববর্তী একটি খাল রয়েছে কাকর নদীর পাশেই, সেই খালে তারা নেমে গোসল করার জন্য নামে, কিন্তু কিছুক্ষণ পরে তারা যেহেতু সাঁতার জানেন না, একটু পরেই কিন্তু আস্তে আস্তে সবাই পানিতে তলিয়ে যান এবং আশেপাশের লোকজন তারা এই দৃশ্যটি দেখে তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালান এবং সেখানে কিন্তু 4 জনের মৃত্যু হয় এবং 2টি শিশু তারা মানে পানি তাদের পেটের ভিতরে যাওয়ার ফলশ্রুতিতে তারা কিন্তু একেবারেই অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে রায়পুরার এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক কিন্তু 4 জনকে মৃত ঘোষণা করে এবং তাদের লাশগুলোকে কিন্তু আত্মীয় স্বজনের তাদের যে একটি আকুতি, তার আকুতির মাধ্যমে কিন্তু পোস্টমর্টম ছাড়াই তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এই লাশগুলো এখানে ছিল, এই হাসপাতালেই ছিল এবং সেখানে তো হৃদয় বিদারক একটি ঘটনা অবতারিত হয়েছে এবং সেখানে স্বজনদের যে আহাজারি সেটি কিন্তু আকাশ বাতাসকে একেবারে মেঘাচ্ছন্ন করে ফেলে এবং আমরা লক্ষ্য করেছি যে এখানে যারা এসেছেন এবং যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি এসে কিন্তু সরকারিভাবে প্রত্যেক পরিবারকে 20,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছেন এবং তিনি বলেছেন যে যাতে সাধারণ মানুষজন একটু সচেতন হন, বাচ্চা যারা রয়েছে অর্থাৎ শিশু যারা রয়েছে তারা যাতে কোনো মতেই নদী এবং ডোবার পার্শ্ববর্তী কোনো গার্জিয়ান ছাড়া বা অভিভাবক ছাড়া না যায় সেই বিষয়টি যাতে তারা লক্ষ্য করেন। আরেকটি বিষয় জানে। ধন্যবাদ বদরুল। নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে একই সঙ্গে 4 শিশুর মৃত্যু হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী বদরুল আমিন চৌধুরী। দর্শক, পানিবন্দী মানুষের আরও খবর জানাতে ভোলা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আদিল হোসেন তপু। আদিল, আপনাকে দেখতে পাচ্ছি একটি পানিবন্দী এলাকায় আছেন। কোন কোন এলাকা মনপুরার পানি এখন আছে এবং ত্রাণ সহায়তা তাদের কাছে পৌঁছেছে কিনা জানাবেন আমাদের। আরিফ, আসলে উপকূলীয় জেলা ভোলা একটি নদী বেষ্টিত জেলা। উজানের পানির তীব্র চাপে কিন্তু এই মুহূর্তে এই ভোলার নিম্নাঞ্চল বিশেষ করে প্লাবিত হচ্ছে। ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরার কথা যদি বলি, সেই মনপুরার 5টি ইউনিয়নই কিন্তু এই মুহূর্তে পানির নিচে প্লাবিত। তারা জোয়ার ভাটার উপর নির্ভর করে তাদের সেখানে বসবাস করতে হচ্ছে। বিশেষ করে মনপুরা কলাতলিতে কোনো বেড়িবাঁধ না থাকার কারণে সেখানে কিন্তু প্রতিনিয়ত জোয়ার ভাটার মধ্যে তারা এখানে মানে কষ্ট জীবনযাপন করতে হচ্ছে। সেখানে তাদের রান্না করাতে অনেক কষ্ট হচ্ছে, তাদের পড়াশোনা, বাচ্চাদের খাওয়া দাওয়া করতে অনেক কষ্ট হচ্ছে এবং বিশেষ করে মনপুরার যেই মনপুরা ইউনিয়ন, মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের যে আশ্রয়ণ প্রকল্পগুলো আছে ইতিমধ্যে সেই আশ্রয়ণ প্রকল্পগুলো যারা বসবাস করতেন তারা কিন্তু ছাড়তে শুরু করেছেন। সেগুলো জোয়ারের পানিতে কিন্তু আশ্রয়ণ প্রকল্পগুলো ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এছাড়াও ঢালচর, কলাতলি, মদনপুর এরকম পুরো যেসব বিচ্ছিন্ন ইউনিয়নগুলো রয়েছে জায়গাগুলোর সবগুলোই কিন্তু এখন জোয়ার ভাটার মধ্যে মানে মূলত তার কষ্টের মধ্যে জীবনযাপন করছে। আমরা কথা বলেছিলাম এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তারা বলছেন যে যেহেতু এটি জোয়ার ভাটার উপর নির্ভরশীল করছেন, তারপর তারা তালিকা করছেন যারা মূলত কষ্টে আছেন তাদের জন্য তারা আর্থিক খাদ্য সহায়তার কথা বলছেন এবং যারা থাকতে পারছেন না তাদেরকে আশ্রয় কেন্দ্রে থাকার জন্য বলা হয়েছে। এবং এছাড়াও ভোলার রাজাপুরও কিন্তু একই অবস্থা, সেখানেও কিন্তু মানুষ অনেক কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করছে। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে যেহেতু এখন উজানের পানি বৃদ্ধি পেয়েছে তা সেই ক্ষেত্রে কিছুটা ভোগান্তির মধ্যে পড়ছে, তবে যেসব জায়গায় যদি পানি বেড়িবাঁধ আসলে যদি কোথাও ক্ষতিগ্রস্ত সেখানে তার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে। ধন্যবাদ তপু। এদিকে বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, তবে এবারের পরিস্থিতি আগের মতো উদ্বেগজনক নয় বলে আশ্বস্ত করেছে আবহাওয়া অফিস। জুলাইয়ের প্রথম সপ্তাহের মতো টানা ভারী বর্ষণের শঙ্কা আপাতত নেই। লঘুচাপটি নিম্নচাপে রূপ না নিলেও আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে দেশের নানা অঞ্চলে।
এবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, আর তাতে আগামী 2-3 দিন হতে পারে হালকা থেকে মাঝারি বর্ষণ। আর এর আওতায় পড়বে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট সহ এর আশপাশের জেলা। তবে জুলাইয়ের প্রথম সপ্তাহের মতো ভারী বৃষ্টির সুযোগ দেখছেন না আবহাওয়া অফিস। একই সঙ্গে এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কাও কম। জুলাই যে ধরনের ফার্স্ট উইকে যেমন এক্সট্রিম রেইনফল হয়েছে, যেটা আমরা আগে বলেছিলাম 6 থেকে 13 তারিখের মধ্যে, ওই রকম হবে না। যে বৃষ্টিটা হবে ধরেন বেসিক্যালি এই সময় তো ধরেন বর্ষাকাল, আর জুলাই মাসে এমনি বেশি বৃষ্টি হয়। আপাতত 2-3 দিন নর্মাল বৃষ্টি হবে। তবে লঘুচাপের প্রভাবে উত্তাল থাকবে সাগর। এতে পায়রা সহ 4 সমুদ্র বন্দরে দেখাতে বলা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মাছ ধরা ট্রলারকে। গতকাল সাগরে একটা লঘুচাপ হয়েছে, এই লঘুচাপ আজকাল লঘুচাপ ইস্যু আছে, এটা হয়তো আরও একটু ইন্টেন্সিফাই করতে পারে। সেক্ষেত্রে হয়তো এটা সুস্পষ্ট লঘুচাপ হতে পারে। তবে এটা গতবারের মতো এটা আপনার নিম্নচাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। এই জন্য এর প্রভাবটা অনেকটা কম থাকবে। ওই রকম এক্সট্রিম রেইনফল আপাতত কয়েকদিন হবে না। তবে দেখা যাচ্ছে যে আগামী 2 দিন মোটামুটি সারা দেশে ওই রকম বেশি বৃষ্টি হবে না, একটু বৃষ্টি বেশি থাকবে। বিশেষ করে আপনার সিলেট, ময়মনসিংহ এবং রংপুরের দিকে একটু বাড়বে গ্র্যাজুয়ালি এটা। আর দক্ষিণ অঞ্চলে ওইভাবে আপাতত 3-4 দিন বৃষ্টি বাড়বে না। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় মাঝে মধ্যে বৃষ্টি হলেও টানা বর্ষণে বড় জলাবদ্ধতার শঙ্কা কম বলেও জানানো হয়েছে। মামুনুর রশিদ পনেল, স্টার নিউজ, ঢাকা। পদ্মা যমুনার তীব্র ভাঙনে বিপাকে মানিকগঞ্জের দৌলতপুর এবং হরিরামপুরের নদী পাড়ের মানুষ। নিমেষে নদী গর্ভে বিশাল ভবন। বর্ষার প্রবল স্রোতে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে নেত্রকোনাতে কংস নদের ভয়াবহ ভাঙনে ধসে গেছে সড়ক। যোগাযোগ বিচ্ছিন্ন হয়, ভোগান্তিতে মানুষ। হুমকিতে ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা বাজারও। যমুনায় এমন ভাঙন কখনো দেখেনি শিশুরা। চোখের সামনেই বিলীন প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান। অব্যাহত নদী ভাঙনে হুমকিতে মানিকগঞ্জের দৌলতপুরের শুকুরিয়া দাখিল মাদ্রাসা। সীমানা প্রাচীরের একাংশ তলিয়ে যাওয়ায় ঝুঁকিতে রয়েছে মাদ্রাসার 3টি ভবন। গত 1 মাসে আশপাশের অন্তত 20টি বসতবাড়িও গেছে নদীগর্ভে। এই মাদ্রাসা যদি নদীতে ভাঙ্গে যায় তাহলে আমাদের পড়াশোনা করার মতো কোনো জায়গা নাই। ভাঙা দিয়ে ছেলে নিয়ে যে আসলে মানে কোথায় যাবো, ঘরে একটা চাইলো নাই, ডাইলো নাই। বস্তা ফেলে যাতে আমাকে ওই থাকার একটা ব্যবস্থা করে দেন, এই সরকারের কাছে দাবি আমাকে। গত বছরের জিও ব্যাগ ফেলে প্রতিরোধ চেষ্টা করে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু শেষ রক্ষা হয়নি। অব্যাহত রয়েছে নদী ভাঙন, ফলে ঝুঁকিতে রয়েছে আরও 1/2 শতাধিক বসতবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি। প্রায় একই চিত্র জেলার হরিরামপুর উপজেলাতেও। পদ্মা নদীর ভাঙনে লেচরাগঞ্জ, আজিমনগর ও সুতালুরি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার। ওনারা প্রকৃতির সাথে যুদ্ধ করে আছে এবং ওনারা জানে যে প্রতি বছরেই ওনাদের বাড়িঘর ভাঙছে এবং এখানে ইউজ পরিমাণ আমাদের স্টাডি করতে হবে, স্টাডি করে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। কংস নদের ভয়াবহ ভাঙন চলছে নেত্রকোনা সদর উপজেলায়। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে সড়কের একটি বড় অংশ। চরম হুমকির মুখে পড়েছে ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা বাজার। একাধিক দোকান ধসে গেছে। প্রতি বছরের মতো সাময়িক সংস্কার নয়, কংস নদের ভাঙন রোধে টেকসই প্রকল্প বাস্তবায়নের দাবি স্থানীয়দের। ভয় হয়, কারণ নদীর সাথে রাস্তা ভাঙা কোন সময় পড়ে যায় ঠিক নাই, এসব ভয় হয়। আর যদি এটা ভাঙ্গা জায়গা তাহলে যে বাড়ি ঘর আছে যে এগুলো একটাও থাকতো না। নদী ভাঙন প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় কাজ করার কথা জানালেন নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা। রাস্তাটা সুরক্ষা প্রদানের জন্য জিও ব্যাগ দিয়ে জরুরি আপৎকালীন কাজের জন্য ঠিকাদার নিয়ে করেছি। এটা কাজটি শুরু হয়েছে, দ্রুতই এটা নদী ভাঙন থেকে প্রোটেকশন দেওয়া সম্ভব হবে। নদী ভাঙনে প্রতিদিনই বাড়ছে আতঙ্ক ও দুর্ভোগ। শুধু আশ্বাস নয়, দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা দেখতে চায় ভুক্তভোগীরা। হিমাতুল জান্নাত, স্টার নিউজ। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের 2 ভাই নিহত হয়েছেন। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। তিনি আছেন লক্ষ্মীপুরের নিহতদের বাড়িতে। সাকিব, বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি। এই নিহত যারা সৌদি আরবে, তারা সেখানে কতদিন ধরে ছিলেন, কিভাবে এই দুর্ঘটনাটি ঘটল, কি কাজের সঙ্গে যুক্ত ছিলেন তারা জানাবেন আমাদের। আরিফ, আপনাকে ধন্যবাদ। আসলে লক্ষ্মীপুরের এই যেই স্থানটিতে আমি এই মুহূর্তে অবস্থান করছি, এখানে আসলে শোকের মাতন বইছে এই অর্থে যে কারণ
গতকাল রাতে মূলত লক্ষ্মীপুরের দাম্মামে একটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হয়েছে, যাদের বাড়ি হচ্ছে এই স্থানটিতে, অর্থাৎ এটি হচ্ছে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের খলিপাদের বাড়ি। এই বাড়িতে এই মুহূর্তে আমি অবস্থান করছি, যে বাড়িতে আপনি আসলে দেখতে পাচ্ছেন যে আকাশ থেকেও আসলে যেভাবে বৃষ্টি হচ্ছে সেই একই ধরনের চিত্র কিন্তু তাদের পরিবারের মধ্যেও বিরাজ করছে। পরিবারের প্রত্যেকটা সদস্যই আসলে বেশ শোকাহত, এবং কি কিছুক্ষণ আগে পরিবারের পুরুষ সদস্যরাও এখানে ছিলেন, তারা ইতিমধ্যে নামাজ পড়তে গেছেন। এখন অনেক মহিলা সদস্য আছেন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। মূলত সৌদি আরবের যে সুজন এবং সজীব, তারা দুই ভাই ছিল, সেই দুই ভাই একই সঙ্গে নিহত হওয়ায় মূলত তাদের পরিবারে এমন আতঙ্ক তৈরি হয়েছে বা এমন অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তার বোন এখানে আছে, আমরা একটু বোনের সাথে কথা বলতে চাই যে আপনার ভাই মূলত কবে সৌদি আরব গিয়েছে এবং যাওয়ার পর এখন হচ্ছে নিহত কিভাবে হলো, আপনারা কিভাবে জানতে পারলেন? আমার ভাই আজ 1 মাস 11 দিন, বড় মিয়ার আজ 1 মাস 11 দিন, মাজা মিয়ার আজ 9 মাস। তারা সৌদি আরব গেছে। তারা দোনো ভাইয়ে গাড়ির মধ্যে আসিল, খেজুরের গাড়ি টানে, ও টানবার রোকতে ওই ঘুমাই গেছে দোনো ভাইয়ের, ঘুমের লগে গাড়ির লগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ধাক্কা খায়। আমার ভাই করে আল্লাহ কিল্লাই লইও গেছে গো, ও ভাই করে তুইও যাইতো হারে ননি গো, একান আতো বাংতো বইরো বাংতো তো ওই তো গো, দুগা ভাই এক তোরে লইও গো গেছে গো, আনেরা বুঝি উইনদেন গো আইসদেন গো, কার লাগে কথা কইও গো। আরিফ, যা বলছিলাম আসলে এই পরিবারটিতে যেভাবে শোকের মাতম চলছে, তাদের পরিবারের প্রত্যেকটা সদস্যই এভাবে আসলে আহাজারি করছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই পরিবারটি মূলত সৌদি আরবে যাওয়ার আগে কিন্তু তারা কিস্তির মাধ্যমে টাকা উত্তোলন করে, তাদের ছোট ভাই যে সজীব ছিল সে কিন্তু সৌদি আরবে গিয়েছিল। এখন আজকে যখনই তারা মৃত্যুর সংবাদ শুনেছে, তার কিছুক্ষণ পরপরই কিন্তু ব্যাংক থেকে যাদের কাছ থেকে কিস্তি নেওয়া হয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে এই বাড়িতে এসে উপস্থিত হয়েছিল, এবং পরবর্তীতে যখন তাদের এই অবস্থা দেখেছে তারা কিন্তু কিস্তির লোকজন কিন্তু সেই বাড়ি থেকে কিন্তু চলে গেছে। তো এভাবে কিন্তু আসলে সৌদি আরবের দুই ভাই নিহতের ঘটনায় আমি এই বাড়িতে এখন শোকের ছায়া। ধন্যবাদ সাকিব। দীর্ঘ ২৬ বছরের সংগ্রাম আর বহু বাধা পেরিয়ে গড়ে তুলেছেন সাপের খামার। বিষ উৎপাদনে পেয়েছেন সরকারি অনুমোদন, তবে নেই ক্রেতা। ওষুধ কোম্পানিগুলো বিদেশ থেকে আমদানি করলেও আগ্রহ নেই দেশে উৎপাদিত বিষ কিনতে। সব মিলিয়ে বিপাকে পটুয়াখালীর সাপের খামারি রাজ্জাক বিশ্বাস। ছোট ছোট কাঠের বাক্স, ভেতরে যত্নে রাখা ভয়ঙ্কর সব বিষধর সাপ। ২০০০ সালে প্রবাস জীবন ছেড়ে দেশে ফেরেন পটুয়াখালীর রাজ্জাক বিশ্বাস। ভিন্ন কিছু করার চিন্তা থেকে গড়ে তোলেন এই সাপের খামার। এরপর পদে পদে পড়েন বাধার মুখে। আমার একেবারে নিঃস্ব অবস্থায়, মূলত আমি অনেক মিডিয়াতে আমার কান্নাকাটি আকুতি বিনতি বাংলার সবাই শুনছে, এমন না যে বিশ্বে কেউ শোনেনি। দীর্ঘ ২৬ বছরের সংগ্রাম শেষে বিষ উৎপাদনের অনুমোদন পায় তার বাংলাদেশ স্নেক ভেনম। কিন্তু আবারও বাধা। যে বিষ উৎপাদনের জন্য এত বছরের বিনিয়োগ, সেই বিষের নেই কোনো ক্রেতা। এটা মূলত একেবারে রেডি করা নিয়ে আসে ওরা ব্যবহার করে, অ্যান্টিভেনাম সেটাও প্রসেস করা হয় ইন্ডিয়া থেকে। আমাদের দেশে মূলত এই ধরনের কার্যক্রম চালু ছিল না। আমি অনেকগুলো ফার্মাসিউটিক্যাল কথা বলছি, ওরা বলছে হ্যাঁ এটা চালু করা আমাদের প্রয়োজন, আমরা করব। কিন্তু দেখা আছে এ নিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে বিষয়টি নতুন হওয়ায় প্রয়োজন নীতিগত সমন্বয়ের। তাকে একটি দরখাস্ত করতে হবে প্রাণী সম্পদ অধিদপ্তর বরাবর, ডিজি বরাবর। সেই ডিজির মাধ্যমে যদি কোনো ফার্মাসিউটিক্যাল এগিয়ে আসে তাহলে তার লিঙ্কেজ তৈরি হবে এবং এই সাপের খামার থেকে উৎপাদিত ভেনম বাংলাদেশে এবং পৃথিবীতে অন্যান্য রাষ্ট্রে বাজারজাত। ২ যুগের বেশি সময় ধরে বিনিয়োগ করতে থাকা প্রতিষ্ঠানটি এখন বন্ধের পথে। জীবিকা নিয়ে শঙ্কায় কর্মচারীরা। লাভের আশায় আমরা কাজ করতে আছি, সরকার যদি সহযোগিতা করে আমরা সামনের দিকে আগাতে পারবো, আমরা এই ফার্মে চাকরি করতে পারবো। উনি এই খামার নিয়ে অনেক কষ্ট সাধনা করতেছে, উনি খুবই এখন অভাবী হয়ে গেছে। যদি এই খামারটা যদি উন্নতি হয় তাহলে আমার ভাই একটু সামনে আগাতে পারে। আন্তর্জাতিক মান নিশ্চিত করা গেলে খাতটি হতে পারে দেশের বায়োটেক শিল্পের নতুন সম্ভাবনা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ক্রেতাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় নিয়ে রংপুরে শুরু হয়েছে মাসব্যাপী পার্টেক্স ফার্নিচার মেলা।
নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় অবস্থিত পার্টেক্স ফার্নিচারের JN এন্টারপ্রাইজ শোরুমে আয়োজিত এই মেলায় সব ধরনের ফার্নিচারে উপর থাকছে 10 থেকে 15% পর্যন্ত বিশেষ মূল্য ছাড়। আগামী 16 আগস্ট পর্যন্ত চলবে এই আয়োজন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পার্টেক্স ফার্নিচার উপদেষ্টা KM আলী, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ফখরুদ্দিন সহ পার্টেক্স গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আয়োজকরা জানান, মানসম্মত পণ্য সাশ্রয়ী দামে ক্রেতাদের কাছে পৌঁছে দিতেই এই মেলার আয়োজন। রথের রশিতে পড়েছে টান, সারা দেশে উৎসবমুখর পরিবেশ। আরও জানাতে ঢাকার ধামরাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান সিরাজি। সোহান, আপনাকে পেছনে দেখতে পাচ্ছি সেই রথটি অবস্থান করছে। রথযাত্রা শুরু হয়েছে কিনা সেই তথ্য জানাবেন, এবং বিপুল সংখ্যক ভক্ত সমাগম, বিল্ডিংয়ের উপরেও, ছাদের উপরেও অনেককে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন আপনি, জানাবেন আমাদের বিস্তারিত। আরিফ, আপনি যেমনটি জানতে চাচ্ছেন, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা জেলার সবশেষ যে উপজেলাটি রয়েছে ধামরাই, সেই ধামরাইয়ের রথ খোলা বাজার বলা হয় এটিকে। আমার পেছনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেই বিশাল যে রথটি রয়েছে, এটি কিন্তু এই উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথ বলা হয় এটিকে। এটি যশোমাধব দেবের যে রথ, সেই রথ অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে রথটি দেখছেন, এটির যে রশিটি রয়েছে সেটিতে কিন্তু টান পড়বে, এবং এই রথটিকে কিন্তু এখান থেকে টেনে প্রায় আনুমানিক আধা কিলোমিটার দূরে যে যাত্রাবাড়ি মাঠটি রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ সেখানে হিন্দু শাস্ত্র মতে এই যে যশোমাধব রয়েছে, তিনি তার যে মাসির বাড়িটি রয়েছে সেই মাসির বাড়িতে বেড়াতে যাবেন, এবং ঠিক 8 দিন পরে অর্থাৎ 24 তারিখ, আগামী 24 তারিখ কিন্তু তিনি উল্টো রথযাত্রা যেটিকে বলা হয়, সেখান থেকে কিন্তু আবার উল্টো রথযাত্রা করে তিনি তার যে বাড়িটি রয়েছে, অর্থাৎ এখন যে জায়গাটিতে অবস্থিত আছে রথটি, সেখানে আবার ফিরে আসবে। ইতিমধ্যে কিন্তু এই যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটির প্রায় 1 কিলোমিটার পথ জুড়ে কিন্তু লোকারণ্য হয়ে গেছে। বলা যায় যে প্রায় কয়েক লক্ষাধিক মানুষের কিন্তু সমাগম এখানে ঘটেছে, এবং এটি কিন্তু শুধুমাত্র ঢাকা বা এর পার্শ্ববর্তী এলাকা নয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এখানে এসেছে, এবং দেশের বাইরে থেকেও, নেপাল এবং ভারত থেকেও কিন্তু অনেকে এখানে এসেছে বলে আমরা শুনতে পেয়েছি। এবং ইতিমধ্যে এই রথটির পেছনে কিন্তু একটি স্টেজ করা হয়েছে, সেখানে এই যে আজকের যে উদ্বোধন অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, অর্থাৎ বাংলাদেশ জাতীয় সংসদের যিনি চিফ হুইপ রয়েছেন নুরুল ইসলাম, তিনি কিন্তু উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই। তিনি কিছুক্ষণ পর তার যে উদ্বোধনী বক্তব্য সেটি রাখবেন, এবং উদ্বোধনী বক্তব্য শেষ হওয়ার পরেই কিন্তু এই যে রথটি রয়েছে সেই রথের রশিটি ধরে টেনে কিন্তু এই রথটিকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। এবং ইতিমধ্যে আপনারা দেখছেন দুই ধারের যে সুউচ্চ বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংয়ের উপরেও কিন্তু অসংখ্য দর্শনার্থী রয়েছে। তারা কিন্তু সবাই এখানে বেশিরভাগ কিন্তু সনাতন ধর্মাবলম্বী লোকজন থাকলেও এর পাশাপাশি মুসলিম এবং অন্য ধর্মের লোকজনও কিন্তু এখানে উপস্থিত রয়েছে, এবং তারা সবাই কিন্তু একটি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এই যে রথযাত্রাটি রয়েছে সেটি কিন্তু তারা উদযাপন করবে। এবং এই রথযাত্রা উপলক্ষে এখানে কিন্তু একটি মেলার আয়োজন করা হয়েছে, এবং সেই মেলাটি মাসব্যাপী চলবে। তো আরিফ, এই ছিল আমার কাছে ধামরাই থেকে রথযাত্রা উপলক্ষে সবশেষ তথ্য। ধন্যবাদ সোহান। রাজধানীর ধামরা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সোহান সিরাজি, জানাচ্ছিলেন রথযাত্রার সবশেষ খবর। এই ছিল স্টার বাংলা। এবার যাচ্ছে স্টার চট্টগ্রামে, তো আফরোজের কাছে। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রামের বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণে 10 শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে। তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। বৃহস্পতিবার সকাল 11:30টা অন্যান্য দিনের মতো বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডি এলাকার কনফিডেন্স লবণ কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। বৃহস্পতিবার ছিল জেনারেটরের লাইনে কাজ। এ সময় হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটে, সাথে সাথে ছড়িয়ে পড়ে আগুনের স্ফুলিঙ্গ। ফুটেজে দেখা যায় শুধু জেনারেটর নয়, বিস্ফোরিত হয় রুমে থাকা এসিও। এই ঘটনায় সেখানে থাকা 10 জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। 5 ফিটিং করছিল ওয়েল্ডিং এর,
ওখান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত, আমরা আর কিছু দেখি নাই। ওখানে ওই ডেলি হিসাব মানে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতেন, লবণের প্যাকেট প্যাকিং করা আর কি এরকম। আইসিইউতে রাখার জন্য 10 জন আইসিইউর নাম রাখা, টোকেন সব ঠিক করছে, হয়তো আইসিইউতে রাখতে পারে। দগ্ধদের মধ্যে 2 জনকে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। শ্বাসনালী পুড়ে যাওয়ায় বাকি 8 জনের অবস্থা সংকটাপন্ন। তাদের দেহের 20 থেকে 95% পুড়ে গেছে। এর মধ্যে 4 জনকে আইসিইউতে স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রায় 10 জনের মতো রোগী পায়, তার মধ্যে 2 জন হচ্ছে আউটডোর অল্প পোড়া, ওনাদেরকে আমরা চিকিৎসা দিছি। আর হচ্ছে বাকি যে 8 জন আছে এগুলো অনেক ম্যাসিভ পোড়া। সেই 8 জন রোগীর মধ্যে একেবারে সর্বোচ্চ 95% থেকে শুরু করে এবং সর্বনিম্ন 20%ও আছে। এবং শুধু তাই না, এই যে কম আছে তাদেরও সবার কিন্তু শ্বাসনালী পুড়ে গেছে। 4 জনকে আমরা আইসিইউতে ট্রান্সফার করে দিব। এই আমাদের এখানে আমাদের বার্ন ইউনিটের যে প্রফেসর আছেন সবাই এটা নিয়ে তদারকি করতেছে এবং যে চিকিৎসা দেওয়া দরকার সেই চিকিৎসা চলমান আছে। দগ্ধদের চিকিৎসায় সব রকম ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের ত্রাস এখন আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী ডেভিড ইমন। 2 বছর আগে আলোচনায় আসা ইমন এরই মধ্যে ঘটিয়েছে চাঞ্চল্যকর 7 হত্যা। বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রাম শহর থেকে রাউজান পর্যন্ত অপরাধ জগতের নিয়ন্ত্রণ করছে ডেভিড ইমন, যাকে এখন হন্যে হয়ে খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইমদাদুল হকের রিপোর্টে বিস্তারিত। দুদিনের মধ্যেই কোটি টাকা চাঁদা দিতে হবে, না দেয়ায় হুমকি মতো 2 দিনের মধ্যেই এমন হামলায় আতঙ্কে পুরো চট্টগ্রামের ব্যবসায়ীরা। ঘটনার পর আবারও সামনে আসে সন্ত্রাসী ডেভিড ইমনের নাম। কে এই ডেভিড ইমন, কি তার পরিচয়? 5 আগস্টের পট পরিবর্তনের পর পুলিশের তালিকার শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে আসে মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের নাম। 2 বছরে একে একে 7 হত্যাকাণ্ডের আসামি সে। গত বছরের 30 মার্চ চট্টগ্রামের বাকলিয়ায় প্রাইভেট কারে গুলিতে খুন 2 জন। যে হত্যা মামলার অন্যতম আসামি ডেভিড ইমন। 2 মাস না যেতেই 23 মে পতেঙ্গা সমুদ্র সৈকতে গুলি করে খুন করা হয় আরেক সন্ত্রাসী ঢাকাই আকবরকে। এছাড়া শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা হত্যায় জড়ায় ডেভিড ইমন। এমনকি চট্টগ্রামে বহুল আলোচিত ব্যবসায়ীর বাড়িতে মুহুর্মুহু গুলির ঘটনার পেছনে আসে বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড ইমন ও রায়হানের নাম। আমি আপনারা ভালো একটা কথা বলি, হ্যাঁ, আপনি যদি আমাদের সম্পর্কে না জানলে বেশি দূর যাইতে হবে না, আপনি পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করলে হবে। তাদের এই সাহসের পেছনে কে আছে, কে ইন্ধন দিচ্ছে আমরা এটা জানি না, তবে আমরা খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি। শুধু তাই নয়, ডেভিড ইমন চাঁদা চেয়ে ফোন করে পুলিশের কর্মকর্তাদের সাথে সখ্যতার দাবি করায় বেড়েছে উদ্বেগ। কমিশনার সাহেবের নাম যেহেতু উল্লেখ করা হয়েছে, পুলিশ কমিশনার সাহেবকে প্রমাণ করতে হবে ওনাকে উনি পাত্তা দিচ্ছেন না, অথবা উনি তার পকেটে নন। উনি যে পাত্তা না পাওয়ার লোক নন এটা, অথবা উনি পকেটে নন, এই 2টা জিনিসের একটা জিনিস ওনাকে প্রমাণ করতে হবে অপরাধীদেরকে গ্রেপ্তার করার পর। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শুদ্ধ সমস্ত গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা। পুলিশ বলছে সিএমপির করা 340 সন্ত্রাসীর তালিকার 34 নম্বরে আছে মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের নাম। না, তাকে আমরা এখনো ট্রেস করতে পারি নাই, তবে আমাদের তাকে ট্রেস করে চলমান আছে। আমরা এটা সর্বোচ্চ চেষ্টা করব যে তাকে অ্যারেস্ট করার। অভিযোগ, গেল 1 মাসেই 3টি প্রতিষ্ঠানের কাছে অন্তত 1.5 কোটি টাকা চাঁদা হাতিয়ে নিয়েছে ডেভিড ইমন ও তার সহযোগীরা। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম। এ যেন মরার উপর খাড়ার ঘা। অভাবের সংসারে কোনো মতে মাথা গোজার যে ঠাই, সেই শেষ অবলম্বনও পানির তলে বিলীন। বন্যায় চট্টগ্রামের বাঁশখালীর প্রত্যন্ত এলাকার অনেক কাঁচা ঘরবাড়ি ভেঙে নিম্ন আয়ের মানুষ হারিয়েছেন আশ্রয়। সর্বশান্ত এসব মানুষের কষ্টের কথা তুলে এনেছেন রোকন উদ্দিন। ছবি তুলেছেন হারুনুর রশিদ। হালিমা আক্তার, চোখের জল শুকিয়ে গেলেও কাটছে না তার ঘোর অমানিসা। 2 বছর আগে স্বামী মহিউদ্দিন সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হন। প্রথম 1 বছর কোনো মতে যোগাযোগ রাখা সম্ভব হলেও গত 1 বছর ধরে আর কোনো খবর নেই। স্বামী বেঁচে আছেন নাকি মারা গেছেন তাও জানা নেই এই অসহায় নারীর।
আমার স্বামী বুড়ে গেছে, বুড়ে যাওয়ার পরে ইঞ্জিন খারাপ হয়েছে, ইঞ্জিন খারাপ হওয়ার পরে ওরা সাগরের বাসে অন্য বর্মা চলে গেছে। ও বেঁচে আছে কি কোন দিন ফোন করবে ওর অপেক্ষায় আছি আর কি। স্বামীর ফেরার প্রতীক্ষার মাঝেই হানা দেয় সাম্প্রতিক বন্যা, কেড়ে নেয় হালিমার একমাত্র মাথা গোঁজার ঠাঁই। বর্তমানে 4 সন্তানকে নিয়ে প্রতিবেশীদের সাহায্য আর আশ্রয়ে কোনো মতে দিন পার করছেন তিনি। মহিউদ্দিনকে ফিরিয়ে আনতে প্রতিবেশীরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করলেও মেলেনি কোনো সদুত্তর। তা আমরা অনেক চেষ্টা করছি, ওই ঢাকা ইউনিভার্সিটি গেছি, মিয়ানমার ইউনিভার্সিটি গেছি, আর থানার প্রেপারেশন এসেছি, বহুত অনেক চেষ্টা করছি। চেষ্টা করার পরেও সাজা দিয়ে বলছে, হয়তো দলীয় সাজা দিয়ে ফেলেছি। তার ঘরটাও ভেঙে গেছে, যা এখন থাকার কোনো আর মাথা গুজার আর কোনো ঠাঁই নেই। শুধু হালিমা আক্তারই নন, বন্যা কবলিত এলাকা জুড়ে এখন দৃশ্যমান হচ্ছে ধ্বংসের ক্ষত। বন্যায় বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটছে শত শত পরিবারের। পুকুরের মাছ গেছে কই, তারপরে মুরগির হামার গেছে কই, ওই যে আমার গরু ছাগল বাইশ গেছে কই, সব কিছু ঘর বাড়ি এরকম আছে আর কি। আমার এখানে প্রায় এরকম ঘর গেছে কই আগে। আমার ঘরটা কি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, তো সব কিছু শেষ। আমার ঘর তো শেষ হয়ে গেছে, কিছু তো নাই আমার। ওই স্বামী দর্জি কাজ করতো, উনি অসুস্থ। বাস্তুচ্যুত এই পরিবারগুলোর পুনর্বাসনে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রুকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণে 10 শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে। তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। চট্টগ্রামের ত্রাস এখন আন্ডারওয়ার্ল্ডের দুপুরে খাগড়াছড়ি জেলার প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস মিলনায়তনে এক সভায় প্রতিমন্ত্রী বলেন, যাচাই বাছাই শেষে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে আনা হবে পুনর্বাসনের আওতায়। দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী, বিজিবি, প্রশাসন সহ সাংবাদিকদের ভূমিকায় প্রশংসা করেন অনিন্দ ইসলাম অমিত। পরে দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। যে কাজগুলো হয়েছে আমরা উপজেলা প্রশাসনদের সাথে কথা বলবো, সমস্ত সরকারি দপ্তরের প্রধানদের সাথে কথা বলবো। আমরা জানবার চেষ্টা করবো চলমান কার্যক্রমে আমাদের আরো কিছু করার আছে কিনা, কিংবা কোথাও কোনো ঘাটতি ছিল কিনা, যে ঘাটতিটা আমরা শুনতে নিতে চাই। আগামী দিনে আল্লাহ না করুক এই ধরনের কোনো দুর্যোগ যদি আসে, সেখানে পরিস্থিতি যেন আরো ভালোভাবে মোকাবেলা করা যায়। রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিজিবি। সকালে বাঘাইছড়িতে চলে মানবিক এই কার্যক্রম। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে 10 কেজি চাল, 1 লিটার তেল, 1 কেজি ডাল, 2 কেজি আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেন ক্ষতিগ্রস্তরা। মানবিক এই কার্যক্রম অব্যাহত থাকলে বলেও জানিয়েছে বিজিবি।
দর্শক, আজকে চট্টগ্রামের শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম যে চট্টগ্রামে নবঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তরের স্থান পরিবর্তনের দাবিতে 6 ইউনিয়নে চলছে হরতাল, বন্ধ দোকানপাট। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি। দিনভর হরতাল কেমন চলবে এবং কর্মসূচি শেষ হবে কখন, কি তথ্য আছে এ বিষয়ে? দিনভর কিন্তু হরতালই ছিল এবং সন্ধ্যা 6টা বাজে হরতাল অবরোধ সেটি উঠানো হবে। এবং আমরা দেখেছি সকাল থেকেই বলা যায় ফটিকছড়ির যে উত্তরাঞ্চল এলাকা রয়েছে সেখানে প্রত্যেকটি সড়কগুলোতে কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ ছিল। বিভিন্ন সড়কে স্থানীয় যারা রয়েছেন তারা অবরোধ করে রেখেছেন, বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ে ফেলে, গাছ ফেলে, বিভিন্ন সড়কের টায়ার জ্বালিয়ে কিন্তু তাদের এই অবরোধ কর্মসূচি তারা পালন করেন। গতকালকেই মূলত তারা এটি ঘোষণা দেন যে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল অবরোধ তারা করবেন। এবং বেশ কিছু জায়গায় কিন্তু কোনো সড়কে যান চলাচল চলেনি বলা যায়। কিছুক্ষণ আগে থেকেই মাত্র সেই সড়কগুলো থেকে গাছগুলো ওঠানোর এখন যান চলাচল অব্যাহত আছে। এবং তারা বলছিলেন যে উত্তরাঞ্চলের যেই মূলত তাদের মধ্যে যে বিরোধটা সেটা হচ্ছে সদর দপ্তর নিয়ে, অর্থাৎ ফটিকছড়ি নতুন যে উত্তর ফটিকছড়ি নামে একটি উপজেলা গঠন করা হয়েছে সেটার সদর দপ্তর পশ্চিম ভোজপুর এলাকায় করার কারণে কিন্তু তারা স্থানীয়রা বিরোধ করছেন যে তাদের বিভিন্ন যে ইউনিয়নগুলো রয়েছে সেখান থেকে যেতে অনেক দূরত্ব, অর্থাৎ কারো 20, 25, 30 কিলোমিটার পর্যন্ত দূরত্ব হয়ে থাকে। ফলে তারা সেই সদর দপ্তরে গিয়ে তাদের যে আনুষ্ঠানিক কার্যক্রমগুলো সেগুলো শেষ করতে অনেক সময় লাগবে। এবং এই যেহেতু এটি প্রত্যন্ত এলাকা, এখানকার মানুষজন নিম্ন ও মধ্য আয়ের বেশিরভাগ মানুষ, সেক্ষেত্রে তারা গিয়ে তাদের যে আর্থিক ক্ষতি বা গাড়ি ভাড়া বিভিন্নভাবে ক্ষতি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে তারা বলছেন। সব মিলিয়ে বলা যায় তারা এখন পর্যন্ত যেই হুঁশিয়ারি দিচ্ছেন যে এই বিবেচনা, অর্থাৎ সদর দপ্তর যদি পরিবর্তন না করা হয় সেক্ষেত্রে তাদের আগামী দিনগুলোতে তারা কঠোর কর্মসূচি পালন করবেন। এবং স্থানীয় যারা রয়েছেন সবাই কিন্তু একসঙ্গে একযোগে সবাই বলছেন যে এটি বিরোধিতা করছেন। তারা বলছেন যে সুনির্দিষ্ট জায়গা, অর্থাৎ যৌক্তিক একটি স্থানে যেন সদর দপ্তর করা হয় যাতে প্রত্যেকটি জায়গার মানুষজন বিভিন্নভাবে উপকৃত হতে পারে। তোহা, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের ফটিকছড়ির হরতালের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দর্শক, এই ছিল স্টার চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।